নমস্কার, আমি আপনাদের জীবন নদী। আমার অরুণিমা। কবিতা নয়, ডায়েরি নয়, ফর্দ লিখছি। খুব বড় বড় পাবদা মাছ পেয়েছি, যেটাকে মুড়ো আর লেজা দুটো তো কেটে নিতে হবে। অন্তত এই দুটো মাছকে তো কাটতেই হবে মাঝখান দিয়ে। বোঝাতে পারছি কিনা জানি না, পুরো আমার সিঙ্ক ভরে গেছে। তো বেগুন, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে এই রান্নাটা করব। বলছি, কে কেমন আছো? যে যেখানে আছো ভালো থেকো। ভালো থাকাটা এখন খুব জরুরি। মাছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিতে নিতে রোজ তোমাদের কথা মনে পড়ে। আজকে আমার একটা বিশেষ দিন। এরকমই বছর 16 আগে এক রাতে মায়ের হঠাৎ শ্বাসকষ্ট হয় এবং পরদিন ভোরবেলা অর্থাৎ 14 ফেব্রুয়ারি 2009 সালে আমি আমার মাকে তার বিছানায় খুব স্বাভাবিক অবস্থায় শোয়া অথচ মৃত, শরীর ঠান্ডা হয়ে যাওয়া মৃতদেহ হিসেবে খুঁজে পাই। মনটা বড় চঞ্চল, কিন্তু ওই যে পেটের জ্বালা, রান্না, সংসারের দায়, সমস্ত কিছু নিয়ে আমাদেরকে চলতে হয়। শোক আগলে বসে থাকা যায় না। তো মাছগুলো ছেড়ে দিলাম, আর দিতে দিতে মনে হলো ভালো থাকাটা আজকাল খুব জরুরি। এখানে একটা গোটা রুই মাছ কিনে এনেছি, সেটাকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। শরীরটা বিশেষ ভালো নেই। ফ্রিজে মাছটা রাখতে গিয়ে পড়ে গেল একটা মাছ, আবার সেটাকে তুলে রাখলাম। কালকে জানলা খুলে শোয়ার ফলে ঠান্ডা বাতাস ঢুকেছে রাত্রিবেলা এবং আমার হাত পাগুলো আবার ফুলেছে, ব্যথা হয়েছে। তো এই নিয়েই চলতে হবে, আর তো কিছু করার নেই। ফাঁকে ফাঁকে ময়লার বালতির আওয়াজ পেলাম, যে বাঁশি বাজালো, বালতি নিতে আসবে, তো বালতিটা দিতে এলাম। এদিকে টমেটোটা কাটতে শুরু করলাম। টমেটো কাটার পর বেগুনটাও বেশ ছোট ছোট করে কেটে নিলাম, কারণ খুব বড় বড় করে বেগুন কেটে নিলে বেগুনের মধ্যে একটা বেগুন বেগুন গন্ধ থাকে। খুব বেশি ভালো করে না ভেজে সেই বেগুনগুলো যদি আমি ঝোলে দিয়ে দিই, কীরকম একটা গন্ধ লাগে আমার কাছে। আর কালকে তো বলেইছি যে আমার হাজব্যান্ড বেগুন একেবারেই পছন্দ করেন না, বেগুন নাকি ছাগলে খায়। যাই হোক, পাবদা মাছ বা কিছু কিছু মাছ আছে ধনে পাতা, আলু, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো বেগুনটাতে সামান্য পোকা বেরিয়ে গেছিলো, তো পোকার অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম। অবশ্য বিজ্ঞানীরা বলেন যে পোকা বেগুন খাওয়া নাকি ভালো, কারণ পোকা লেগেছে মানে তাতে কীটনাশক কাজ করেনি, আর কীটনাশক যা কীটকে ধ্বংস করছে সেটা মানুষের পক্ষেও কিছু পরিমাণে তো অবশ্যই ক্ষতিকর। আর বেগুন আলুগুলো কেটে নিয়ে পেঁয়াজ কুচো, রসুন কুচো, আদা বাটা, এই সমস্ত গ্রেটারে আমি চপ করে নিয়েছি। চপ করে নিয়ে তারপরে মাছের ঝোলটা রান্না করেছি। গরমকাল পড়ছে আর সামনেই আসছে রোজার মাস, ফলে এখন সবজিপাতি সমস্ত কিছুর দামটা বেশ চড়ে যাবে। তো বাজারে গেলে সত্যিই দিশাহারা হয়ে যাচ্ছি যে কি কিনতে, কি কিনবো, কি কিনবো না। অবশ্য সারা বাজারটা ঘুরে ঘুরে বিভিন্ন রকমের মাছ, সবজি, ফল ইত্যাদি দেখতে আমার খুব ভালো লাগে। আমি কিনি বা না কিনি, আমি কিন্তু ঘুরে ঘুরে অনেক কিছু দেখি। আর আমাদের এখানকার বাজারটা একটা 7তলা বিল্ডিং, তার নিচটাতে পাকা একটা। জল ভরে নিচ্ছি। এই জায়গাটা জঙের দাগ পড়ে গেছে, এগুলো একদিন ডিপ ক্লিন করতে হবে, বা এই ওয়ালপেপারটা পুরোটাই তুলে ফেলতে হবে। জলগুলো ভরে নিয়ে আজকে অনেক দেরি হয়ে গেছে কাজ সারতে। মাছের ঝোলটা হয়ে গেছে, ভালো তেল বেরিয়েছে মাছ থেকে, দেখতে বেশ লোভনীয় লাগছে। উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। ধনে পাতাটা কুচিয়ে নিলাম, নিয়ে আরও একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, তাতে করে গন্ধটা খুব ভালো আসবে। খুব বড় বড় পাবদা মাছ তো, তৈলাক্ত মাছ, সুতরাং একটু ধনে পাতা দিয়ে একটু চাপা দিয়ে
ফুটিয়ে ফোটাতে হবে না, চাপা দিয়ে রাখি। কালারটা খুব সুন্দর এসেছে। আমি কিন্তু ইয়েটা দিইনি, শুধু টমেটো তেলের উপর দিয়ে নেড়েছি, আর গুঁড়ো এমনি গুঁড়ো লাল লঙ্কা, যেটা রেগুলার লঙ্কা, সেটা দিয়ে নেড়েছি, তাতেই এরকম সুন্দর রং এসেছে। কাশ্মীরি রেড চিলির প্রয়োজনই হয়নি। এখন বাজে 11:35। এখনও আজকে স্নান টান হয়নি, 11:30টার বেশি বেজে গেছে। যেদিন বাজার করি সেদিন খুব লেট হয়। তারপর বোনের সঙ্গে ফোনে কথা বলছিলাম, বোনের সঙ্গে ফোনে কেমন মিল হয়ে গেল না। তো এখন কাপড় কাচতে দেবো, মেশিনে দিয়ে ঢুকিয়ে দেবো, স্নান করবো, এই জামা কাপড়গুলো ছেড়ে ফেলবো। বাজারে গিয়েছিলাম, তাই জন্য বাইরের পোশাক করে, বাইরের পোশাক ঘরের পোশাক আলাদা করে কিছু নেই, আমি সবটাই সবখানে পরি, একটা অবশ্যই ওড়না নিয়ে নিই। তো গিয়েছিলাম, এখন ওই জামা কাপড়গুলো মেশিনে দেবো, দিয়ে স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো, তারপর বাদ বাকি সবার ভিডিওগুলো দেখবো। ছেলে গেছে আজকে ভিডিও ফটোগ্রাফি করে, ও তো ফটোগ্রাফারের কাজও করে, আবার ফার্মেসিতে ডেলিভারি বয়ের কাজও করে। তো একটা কাজ তো বেশি দিন করে না, কিন্তু করে কাজটা, এটাই বড় কথা। তো ফটো তুলতে গেছে, দুদিনের কাজ, ওদের 3 দিনের কাজ। অত বোঝে টোঝে না, কম টাকা দিয়ে ওকে ম্যানেজ করেছে। যাই হোক, এরপরে যখন মানে ও যে বিয়ে বাড়ি যাচ্ছে ফটো তুলতে, ফটোগ্রাফার হিসেবে যাচ্ছে, বা সেখানে ভালো মন্দ খাবে, এটাই ওর কাছে আনন্দের বিষয়। 23 বছর বয়স হলো, কবে যে বোধভাসী হবে, কীভাবে হবে আমি জানি না। যাই হোক, স্নানটা করে নিই, খুব গরম লাগছে। চান টান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, বাকি সব কাজকর্ম হয়ে গেছে। এখন ছেলেকে ফোন করে জিজ্ঞেস করবো যে ও সকালের জলখাবার খেয়েছে কিনা, কারণ বিয়ে বাড়ি গেছে ফটো তুলতে, বাড়ি থেকে জলখাবার খেয়েই গেছে। তো তারপরে আমার ছেলেকে দেখেছেন আমার মতোই মোটা, খিদেটা একটু বেশি পায়, তো সমস্যা আছে, একটু বুদ্ধিটা কম, খিদেটাও বেশি পায়। দেখি জিজ্ঞাসা করে যে কীরকম খাওয়া দাওয়া দিয়েছে কিনা। আজকে ব্লগটা আর বেশি বাড়াবো না, শরীরটা ভালো নেই। এই যে এতগুলো ওষুধ আমি খাই, এই যে নার্ভের ওষুধ, প্রেশারের ওষুধ, ইউরিন হওয়ার ওষুধ, হ্যাঁ। আমার যেহেতু বাঁ হাত দিয়ে কেমোথেরাপি হয়েছিল, আমার বাঁ হাতটা বিশাল, দেখুন আমার হাতগুলো শরীরের তুলনায় অনেক বেশি মোটা। আর আমার হাতগুলো মোটা তার কারণ হচ্ছে এই হাতটাতে তো আমার এই দিকটাতে তো কোনো লিম্ফ নোডস নেই, ফলে এই হাত দিয়ে কেমোথেরাপি হয়েছিল, 6টা কেমোথেরাপি এই হাত দিয়ে হয়েছিল। তারপরে শিরাগুলো সব নষ্ট হয়ে গেছে, ফলে রক্ত চলাচল ঠিক মতো হয় না। দেখুন এই জায়গাটা মাঝে মাঝে ফুলে যায়, এরকম করে বসলে বুঝতে পারবেন কতখানি ফোলা হাতটা। আর এই হাতের তলাটা দেখুন সেই তুলনায় অনেক কিন্তু কম। আর এই নার্ভের ওষুধের কারণে শরীরে সংবহন ঠিকমতো হচ্ছে না, ফুলে যাওয়া, ব্যথা, এগুলো হচ্ছে। প্লাস তো কেমোথেরাপির জন্য শিরা নষ্ট হয়ে যাওয়ার কারণে রক্ত চলাচল ঠিকমতো হয় না। এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ করলে তবে ঠিক হবে। তো সারাদিনের আমি এক্সারসাইজটাই করে উঠতে পারছি না, ওটা আমার জন্য খুবই দরকার। যে কোনো ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভারের পক্ষে এক্সারসাইজটা খুব জরুরি, নইলে আমার মতন এরকম থপথপে ফুলো হয়ে যাব। আমার তো চেস্টে একটা মাসেল, চেস্টের দিকটা তো মাসেল নেইও, আমার ডান দিকে চেস্টে কোনো মাসেল নেই, সেগুলো রিমুভড হয়েছে, মানে চেস্টে যে মাসেলগুলো সেগুলো অপারেশন করে কেটে বাদ দেওয়া হয়েছে। তো হাড়ের উপর শুধু চামড়াটা আছে, ফলে আমার যেটা হয়, যখন শ্বাস নিই আমার এই ডান দিকটা ফোলে না, ফুসফুসটা ফোলে না, একটা ফুসফুস দিয়ে আমার শ্বাস প্রশ্বাসটা চলে, ফলে তো আমি যখন কাজকর্ম করি আমি হাঁপাই, কথা বলি হাঁপাই, আর ফুলে গেলে তো আরোই বেশি কষ্ট হয়। তো ওষুধের সাইড এফেক্ট তো অবশ্যই আছে। এই নার্ভের ওষুধ যদি আমি না খাই তাহলে আমার অন্য রকম সমস্যা দেখা দেয়। অন্যরকম সমস্যা বলতে আমি অজ্ঞান হয়ে যাই, বেশ কিছুক্ষণ চেতনা থাকে না, দুম করে আমার প্রেশার, সুগার সমস্ত কিছু মানে ডাউন হয়ে যায়, সব কিছু ফল হয়ে যায়। তখন বেশিরভাগ সময় আমি বাড়িতে একাই থাকি, আর নার্ভের ওষুধ আমাকে খেয়ে যেতেই হবে, তার কারণ অনেক ডিপ রুটেড একটা
অসুখ ডিপ্রেশন মানে কোনো কিন্তু বিষাদ নাটক নয়, দুঃখ দেবদাস মার্কা কথা নয়, এটা একটা অসুখ। ব্রেনে কেমিক্যাল যদি গণ্ডগোল হয়, কেমিক্যালের ভারসাম্যহীনতা হয়, তাহলে এই অসুখটা হয় এবং এটা এক মহামারীর মতন আকার ধারণ করেছে, ঘরে ঘরে ডিপ্রেশন। তো বলবো যেটাই আমার আজকে বার্তা দেওয়া, যে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, মানুষের সঙ্গে কথা বলুন, মানুষকে বিশ্বাস করুন, পজিটিভ থাকুন, ভালো চিন্তা করুন, ভালো হবে, ভালো করুন, চেষ্টা করুন, টাকা পয়সা দিয়ে না হোক, নিজের কর্ম দিয়ে, নিজের আচরণ দিয়ে, নিজের বিশ্বাস দিয়ে মানুষকে ভালোবাসলে আপনি ভালোটাই পাবেন। আর বাকিটা উপরওয়ালার উপরে ছেড়ে দিন। একটা শক্তি তো ডেফিনেটলি আছে যেটা আমাদেরকে সবাইকে চালিত করছে। তো আজকের ব্লগ এইটুকুই। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করলে বুঝি যে আমি বেঁচে আছি, আমার উপারে কেউ একজন আমাদের দেখছে, আমাকে দেখছে, তোমরা কেউ আছো, এটা মনে হয়। তো কালকে আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই, টাটা।